সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিলে। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প দেহান্তর। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রথম প্রকাশিত হয় 31শে জ্যৈষ্ঠ 1356 বঙ্গাব্দে, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে। এর আগে লেখকের বেশ কিছু ভৌতিক এবং অলৌকিক গল্প আমরা পরিবেশন করেছি, যার মূল চরিত্র ভূত বিশেষজ্ঞ বরদা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর কিছুদিন আগে এক জায়গায় বলেছিলেন, ভূতের গল্প সম্পর্কে আমার একটা দুর্বলতা আছে। বরদা চরিত্রটা কাল্পনিক। শরদিন্দুর একটি গল্পে এই ভূতান্বেষী বরদার সঙ্গে সত্যান্বেষী ব্যোমকেশের দেখাও হয়েছিল। আজকের গল্প দেহান্তর। প্রধান চরিত্রে বরদা, বরদার শ্যালক, ক্লাবের সদস্য পৃথ্বী ও অমূল্য, প্রমথ, সাবিত্রী, ডাক্তারবাবু এবং মিস্টার দাস। গল্প পাঠে মীর, সাবিত্রী শ্রী, প্রমথ দীপ, পৃথ্বী নীল। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে দেহান্তর। বরদা বলল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না। কেবল একবার ক্লাবের চাকরকে ভাঙের শরবত তৈরি করবার ফরমায়েশ দেওয়া হয়েছিল। আমরা সবাই যথারীতি শরবতের জন্য অপেক্ষা করছিলাম। এরকম পরিবেশের মধ্যে বরদা যখন বলল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা একটু ভয় পেলাম। কিন্তু বরদা যখন ভনিতা করেছে তখন আর নিস্তার নেই। ভাগ্যক্রমে এই সময় শরবত এসে পড়ল। আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে একটি করে ঠান্ডা গ্লাস তুলে নিলাম হাতে। পৃথ্বী গ্লাসের কানায় একটি ছোট্ট চুমুক দিয়ে বলল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বরদা বলল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষেই এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলুম দিব্যি শীত। প্রশ্ন করলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বরদা বলল, মনে করো মাসুরি কিংবা নৈনিতাল। নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয়। আমার বড় কুটুম সেখানে বদলি হয়েছেন, তারই নিমন্ত্রণে মাসখানেক গিয়েছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সন্দেহের চোখে বলল, ঘটনা না হয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের? বরদা বলল, লজ্জা নেই। যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যাই হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাব ভাব ঠিক দিশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর 2-1 পেগ হুইস্কি বা পট, এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়া যায় না। শীতের রাজ্যে শীতের নিয়ম মেনেই চলা ভালো। শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলাম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গত্তি লাগলো। আমার শ্যালকটি দারুণ মাংসাশী। বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলছে। তার উপর পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পায়। জায়গাটা সত্যিই চমৎকার। যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন,
সকলেই ভারী মিশুকে, নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো, তার নাম প্রমথ রায়, বয়স 25-26। যেমন মিষ্টি চেহারা তেমনই নরম স্বভাব, ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢুঁ মারত। ছোকরাটি অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে 2-1 পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যের পর বাড়ি ফিরত। একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেতজনির কথা তুললেন। বললেন, ওহে প্রমথ, তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাকা ভূতজ্ঞানী ব্যক্তি, ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। প্রমথ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসবে বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললুম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যেমন ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা পাভলভের বিহেভিয়ারিজম। প্রমথ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এড়ে তর্ক করল না। ভূতের কথা ওইখানেই চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 হপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি। ওজন বেড়ে যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছারপোকা নেই। খাওয়া, ঘুমানো আর ঘুরে বেড়ানো, এই 3টি কাজে দিন রাত কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না। জীবনে এরকম সুসময় খুব কমই আসে, কিন্তু বেশি দিন থাকে না। প্রমথ একদিন আমাদের চায়ের নেমন্তন্ন করল। আমি আর আমার শালা ঠিক সময় তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতাম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন। একে আগে কখনো দেখিনি। সুন্দরী তন্নি, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য খুব একটা কিছু নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। আমার শালা খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে মিসেস দাস, কি সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হবে তা তো আশাই করিনি। তরুণী হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, সাপ্তাহিক শপিং করতে শহরে এসেছিলাম। রাস্তায় প্রমথবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি ধরে নিয়ে এলেন। প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হর জটা নামে একটি উঁচু পাহাড়ের শিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো। সেইখানে মিসেস দাস থাকেন। হর জটা থেকে শহরের পথ খুব একটা সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে। তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে প্রয়োজন মতন কেনাকাটা করে নিয়ে চলে যান। চা, কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলাম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনই শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করার মতন সাহস কারুর নেই। প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলাম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলাম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর, অসংবৃত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও ঠিক সেই রকম। তার প্রতিটি কথা,
প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীল আধুনিকা, তবু তো হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলাম। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে আমন্ত্রণ জানিয়ে বললেন, একদিন হরজাটায় আসুন না, একটু নিরিবিলি এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আসবেন। আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলাম। তিনি চলে গেলেন। তারপর আরো কিছুক্ষণ বসে আমরা উঠে গেলাম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমথ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করলুম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমি গুজব শুনেছিলুম, আজ চোখে দেখলুম প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। ওর নাম বুঝি সাবিত্রী? তা উনি কি বলেন? যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতকটা সংস্কার হতে পারে, আবার কতকটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন আগে মারা গেছেন? শ্যালক বললেন, তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছরখানেক আগে সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজাটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন তো, তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা মাসোহারা পায়। হ্যাঁ, তাতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে মনে হয় তোমার? খুব ভালো। অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথাও বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এইরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানে চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেলেপুলে থাকলেও বা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরো দিন 10 কেটে গেল। প্রমথ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করেছি বলেই বোধহয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও এই স্বর্গ থেকে বিদায় নেওয়ার সময় হলো। আমি পাত্তাড়ি গুটোচ্ছি এমন সময় একদিন প্রমথ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4টে কথা বলার পর বলল, মানে মিসেস দাস চিঠি লিখে আমাদের 3জনকে হরজটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্য। যাবেন? আমার কোনোই আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাতে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত 2টোর সময় এখান থেকে বেরোতে হয়। সেটা কি সুবিধের হবে? প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল, তা চিঠি পড়ে দেখুন, অসুবিধে বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, আপনাকে প্রীতি ও নমস্কার প্রমথবাবু। দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের 3জনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন। কষ্ট হবে না। আমার বাড়িতে 3জন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন।
কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলেও খুশি হব। আশা করি ভালো আছেন। ইতি সাবিত্রী দাস। এরপর আর শ্যালকের আপত্তি রইল না। প্রমথ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যায়। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হারজাটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হারজাটা নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে উপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাংলোগুলি ধূত্র ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি মোটেও অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগলো। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। তবু হারজাটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কলকাকলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনা সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পাইনি। আমার মনে হয় প্রমথও কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই। 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাতে থাকে। হারজাটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসলাম। মিসেস দাস কাজের মেয়েদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালাম। ইনি অকাল মৃত মিস্টার দাস, সন্দেহ নেই। ভালো করে দেখলাম। চেহারা সুন্দর বলা চলে না, কিন্তু একটা দৃঢ়তা আছে। চওড়া চিবুকের মাঝখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তোলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি এমন সময় পাশে মৃদু কণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলাম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথও এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে হঠাৎ প্রমথর দিকে চাইলেন। তার মুখখানি শান্ত। মুখ দেখে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করছেন এই কথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা, না এর আড়ালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাওয়ার ইচ্ছা লুকিয়েছিল? প্রমথর অবস্থা বর্ণনা করার দরকার নেই। সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই। চুম্বকের দিকে আকৃষ্ট কম্পাসের কাঁটা, অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত হল।
উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্নাবান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাতের খাওয়া শেষ করে যখন উঠলাম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30টার আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো এখন শুতে গেলে 3:30টার সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটাই তো ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেজন্য ভাববেন না, আমি ঠিক সময়ে আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমোবো না, এই ঘন্টা বই পড়েই কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়ে চেয়ে রইলাম। আমরা ঘুমোবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন? হঠাৎ প্রমথ তাঁর দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু এ প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমোবো আর এই দুটি যুবক যুবতী সারা রাত একসঙ্গে থাকবে? শ্যালক সমস্যা মিটিয়ে দিয়ে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার আবার নতুন জায়গায় সহজে এমনিতেই ঘুম আসে না। এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে। আমি বললাম, আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন, তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তা আর হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলেছে। মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন। শ্যালক সোফার উপর লম্বা হয়ে সিগার টানছেন। আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। একমাত্র প্রমথ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। 12টা বাজল। শ্যালক উঠে বসলেন। সিগারের পোড়া দিকটা অ্যাস্ট্রের উপর রেখে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন। ভয়? কিসের ভয়? বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাঁই সাঁই শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললুম, মনে করুন ভূতের ভয়। প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনেই ফিরে চাইল। তারপর আমাদের মাঝে এসে দাঁড়ালো, বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়দাবাবুর যত কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করলুম, আপনারও কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, বড় জন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমথ জোর গলায় বলে উঠল, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধরো, ভূত থাকতে পারে না। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ, এই কি যথেষ্ট নয়? তার মুখের দিকে তাকালাম। মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমথ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে সে কথাটা সে বলতে পারছে না। শ্যালকও ব্যাপারটা বুঝেছিলেন। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেইটাই ভূত। তোমারও ভূত আছে প্রমথ, তাকে এড়ানো সহজ নয়।
তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে মরা মানুষের সবটাই ভূত, আর আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটার দুরকম অর্থ নিয়ে লোফালুফি করছেন, প্রমথ তা বুঝল না। তার তখন রোখ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ওসব হেঁয়ালি আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তা প্রমাণ করতে পারেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখে, ওকে জিজ্ঞেস করো। আমি বললুম, দেখুন প্রমথবাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারুর সাধ্য নয়। তবে এটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যেমন উইলিয়াম ক্রুকস, অলিভার লজ, কনান ডয়েল। প্রমথ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করুন, নইলে কেবল কতগুলো বিলিতি না মাউড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো। বললাম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু ভয় পেয়ে বললেন, প্ল্যানচেট? ভূত নামাবেন? বললাম, প্রমথবাবুর অবিশ্বাস ভাঙবার আর তো কোনো উপায় দেখি না। তবে আপনার যদি ভয় করে না, তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। হঠাৎ একবার প্রমথর দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে। কি চাই বলুন? বললুম, বেশি কিছু নয়, শুধু একটা তেপায়া টেবিল হলেই চলবে। ছোট একটা তেপায়া টেবিল ঘরেই ছিল। আমি তখন দু চার কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলুম। তারপর আলোটা কমিয়ে দিয়ে চারজনে টেবিলটা ঘিরে বসলাম। শ্যালক প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে? আমি বললাম, যাকে ইচ্ছে ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেয়ালে টাঙানো ছিল। প্রমথ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সামনে। মিসেস দাস ছবির দিকে চোখ তুললেন, সঙ্গে সঙ্গে আমাদের চোখও সেই দিকেই গেল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার দিকে চাইলেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বললাম, হ্যাঁ, ওকেই ডাকা যাক। আমি যদিও ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলের চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন। আঙ্গুলে আঙ্গুল ঠেকিয়ে টেবিলের ওপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলাম। প্ল্যানচেটের টেবিলে যখন আত্মার আবির্ভাব হয়, তখন টেবিলটা নড়তে থাকে। মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে, তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলাম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে আর সকলের দিকে তাকালাম, কিন্তু প্রমথকে দেখেই বুঝলাম প্রেতের আবির্ভাব হয়েছে। টেবিলের উপর নয়, মানুষের উপর। এমন মাঝে মাঝে হয়, তার মুখটা বুকের উপর ঝুলে পড়েছে, ঠোঁট দুটো নড়ছে,
মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কেউ এসেছেন কি? প্রমথ আস্তে আস্তে মুখ তুলল, তারপর টকটকের রাঙা চোখ খুলে মিসেস দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলাম। এতক্ষণে প্রমথর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। কঠিন হিংস্র মুখ, ক্রূর চোখ দুটো জ্বলজ্বল করছে। চোখের দৃষ্টি প্রমথর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার দিকে চেয়েছিলেন। হঠাৎ প্রমথ উগ্র কণ্ঠে বলে উঠল, সাবিত্রী। তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হতে লাগলো, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, তুমি এসেছো? এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর যা কাণ্ড বাঁধল তা বর্ণনা করা যায় না। প্রমথ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি? তার গায়ে অসুরের শক্তি। আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকানি দিতে দিতে গর্জাতে লাগলো, তুমি আবার বিয়ে করতে চাও? দেব না, দেব না, তুমি আমার। ভেবে দেখো, প্রমথর মুখ দিয়ে এই কথাগুলো বেরুচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমথকে আলাদা করলাম। ইতিমধ্যে পাহাড়ি কাজের মেয়ে দুটি চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে সোফার উপর শুইয়ে দিল। আমরা প্রমথকে টেনে নিয়ে চললাম স্নান ঘরের দিকে। সেখানে তাকে মেঝেই ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলাম আর চিৎকার করে বলতে লাগলাম, আপনি চলে যান, আপনি চলে যান। না না, যাব না, সাবিত্রীকে বিয়ে করতে দেব না। দাঁত ঘষে ঘষে প্রমথ বলতে লাগলো। আমরা জল ঢালতে লাগলাম। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোঁড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিলাম। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিড়বিড় করে বকছে, শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন, এ কি হলো বড়দা বাবু, এ কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে, তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলাম। তারপর কাজের মেয়েদের উদ্দেশ্যে বললাম, এক কাপ কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুটি ঘরে দুটি রুগীর পরিচর্যা করতে করতেই বেলা 7টা বেজে গেল। যাই হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমথ সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতেও সাহস হলো না। আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা 1টা পর্যন্ত যখন ঘুম ভাঙল না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠলাম। ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হারজাটায় বাস করেন, তাকে ডেকে আনা হলো। তিনি পরীক্ষা করে বললেন,
বুকে একটু ঠান্ডা জমেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর বিছানা থেকে ওঠা চলবে না। না। আমরা কাতর চোখে মিসেস দাসের দিকে চাইলাম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু আজ এখানেই থাকুন। আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যাওয়া খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেজন্যে ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি। আমি না হয় রাতে এসে সাবিত্রীমার বাড়িতে থাকব, দরকার হলে আমার স্ত্রী এসে থাকতে পারেন, আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লুম। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই, ঘুম ভাঙলেই সে সহজ মানুষ হয়ে পড়বে। বেরুবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলেই ভালো হয়। আমরা আশ্বাস দিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হারজাটা থেকে নেমে এলাম। পরদিন সন্ধ্যের সময় খবর পেলাম প্রমথ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে বেরোতে হবে। ভাবলাম যাই, আমি প্রমথর সঙ্গে দেখা করে আসি। এসব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাড়ি গেলাম। সদর দরজা বন্ধ। কড়া নাড়তেই প্রমথ এসে দরজা খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কটমট করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর দড়াম করে আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। প্রমথর সঙ্গে এই আমার শেষ দেখা। তারপর দিনই পাহাড় থেকে নেমে এলাম। এই পর্যন্ত বলে বরদা থামল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি ওপরে উঠে গেছে। ভাঙের নেশার জন্যই হোক বা বরদার গল্প শোনার জন্যই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগছে। পৃথ্বী প্রশ্ন করল, তা বলছিলাম, তোমার গল্প কি এখানেই শেষ, নাকি আরো কিছু বাকি টাকি আছে? বরদা একটা সিগারেট ধরিয়ে বলল, আরেকটু আছে। মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেলাম। তিনি একটা আশ্চর্য খবর দিলেন। সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা হয়েছিল যে ব্যাপারটি ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমথ যে শেষকালে আমার সঙ্গে অমন রূঢ় ব্যবহার করেছিল, সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম। কিন্তু দেখলাম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবর দিয়েছিলেন, সেটি আরো অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমথর চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলছে তার চেহারাটা ক্রমশই মৃত মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজও দেখা দিয়েছে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বরদা বলল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পনি কিন্তু কিচ্ছু দিইনি। এখন তোমরাই ভেবে বলো এই ব্যাপারটা কি।
মিস্টার দাসের প্রেতাত্মা কি প্রমথকে তার দেহ থেকে উৎখাত করে নিজে কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন? নাকি আর কি হতে পারে? আমরা কেউই কোনো উত্তর দিলাম না। বড়দা তখন কতকটা নিজ মনেই বলে উঠল, যদি তাই হয় তাহলে প্রমথর আত্মাটার কি হলো? কোথায় গেল সে? সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন দেহান্তর, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, প্রমথ দীপ, সাবিত্রীর ভূমিকায় শ্রী, পৃথ্বীর চরিত্রে নীল, গল্পের সূত্রধার দীপ এবং অগ্নি, শব্দগ্রহণ রিচার্ড, আবহ পরিকল্পনা ও স্পেশাল এফেক্টসে শুভদীপ সেনগুপ্ত, পোস্টার ডিজাইন গ্রিনিং ট্রি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনুন শুধুমাত্র youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।